আমরা এখন পরিবেশ রসায়নের বয়েলের সূত্র নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়। এখন আমরা আলোচনা করব বয়েলের সূত্র, বয়েলের সূত্রের গ্রাফ, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে কেন এই সূত্র প্রযোজ্য, নিম্ন তাপমাত্রা উচ্চ চাপে কেন প্রযোজ্য নয় এটা নিয়ে আলোচনা করব। বেলুন আকাশে উড়ে কোথায় যায় এটা নিয়ে আলোচনা করব। আর ঘনত্বের সাথে চাপের আর আয়তনের এদের সম্পর্কটা কেমন সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। রবার্ট বয়েল ছিলেন একজন ইংরেজ রসায়নবিদ। কি ছিলেন? ইংরেজ রসায়নবিদ ছিলেন। তো তিনি টেম্পারেচার স্থির রেখে অর্থাৎ তাপমাত্রা স্থির রেখে কোনো গ্যাসীয় পদার্থের চাপ পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন নিয়ে গবেষণা করেন এবং 1660 সালে তার সেই গবেষণাকে তিনি সূত্র রূপে প্রকাশ করেন, সেটাই হচ্ছে বয়েলের সূত্র। তো বয়েল কি বলেছেন চলো সেটা দেখি। বয়েল বলেছেন স্থির তাপমাত্রায় নির্দিষ্ট কোনো ভরের নির্দিষ্ট কোনো ভরের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়তন যদি ভি হয় এবং চাপ যদি পি হয় তাহলে লেখা যাবে ভি ব্যস্তানুপাতিক পি। আমরা লিখেছি সমানুপাত কিন্তু বলছি ব্যস্তানুপাত, কেন বলতো? 1/, লিখেছি তাই। আমি কিন্তু এমন লিখিনি ভি সমানুপাতিক পি লিখিনি, এইটা মানে কিন্তু সমানুপাতিক, বাট 1/, হলে সেটা হবে ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? 1/, হলে সেটা হবে কি? ব্যস্তানুপাতিক। তোমার যদি বলি যে 3-এর ব্যস্তানুপাতটা কত, তুমি কি বলবা? আমরা জানি কোন সংখ্যার নিচে সবসময় একটা ভাগ 1 থাকে। তো ব্যস্তানুপাত যখন করা হবে 1 যায় উপরে, 3 আসে নিচে। ঠিক তদ্রূপ পি কে যদি ব্যস্তানুপাত করো তাহলে 1/p হবে। ক্লিয়ার ব্যাপারটা? চলো একটু আমরা এই বয়েলের সূত্রটাকে একটু বাস্তবতার সাথে মিলাই। বলা হচ্ছে কি স্থির তাপমাত্রায়, ও আরেকটা জিনিস একটু দেখে নাও, বয়েল মানে কি বলো? বয়েল মানে কিন্তু হচ্ছে ফুটানো। আর ফুটানোটা কার সাথে সম্পর্কিত? তাপমাত্রার সাথে। তাহলে মনে রাখবা এই বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকবে। আর বলা হয়েছে নির্দিষ্ট ভর, মানে ভর বা মোল সংখ্যা এইটা স্থির থাকবে। তাহলে ভর বা মোল সংখ্যা আর টেম্পারেচার বা তাপমাত্রা এটা স্থির থাকবে। ওকে, এখন দেখো বলা হচ্ছে যে আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে একটা যদি বাড়ানো হয় আর একটা কমে যাবে, এরকম বিষয়টা। ধরো এই একটা বেলুন, হ্যাঁ, এই বেলুনে কিছু গ্যাস আছে। তো এই বেলুনকে তুমি যখন চাপ দিবা, মনে করো তুমি এখানে 2 ATM চাপ প্রয়োগ করেছো, হ্যাঁ, তাহলে ওই বেলুনটার আয়তন কিন্তু কমে আসবে। তাহলে চাপ বাড়াইছো, আয়তনটা কমে গেছে, দেখেছো? তুমি যখন চাপ বাড়িয়েছো তখন আয়তনটা কমে গেছে। তুমি এই বেলুনটা এরকম হাতে নিয়ে এভাবে চাপ দিবা, দেখবা যে আয়তনটা কমে আসছে। তো দেখো এটাই কিন্তু আসলে বয়েলের সূত্র। ওকে, এখন আমরা এই সূত্রটাকে একটা গাণিতিক রূপ দেব। কিভাবে দেখো, এই ভি আর এই সমানুপাতিক তুলে দিয়ে আমরা সমান সমান একটা ধ্রুবক লিখতে পারি। ওকে,
আর সমানুপাতিকের পরে যে আছে তারপরে আমরা সেটা লিখবো। এখন দেখো এই পিটা এই পাশে ভাগ আছে, এই ভি এর সাইডে যখন নিয়ে আসবো তখন এই ভি এর সাথে এই পিটা গুণ হয়ে যাবে, তখন হবে পি ভি ইজ ইকুয়াল টু এখানে থাকবে কে। এখন দেখো যদি তাপমাত্রা সেম রেখে চাপকে আমরা পি অন করি, চাপ যদি পি অন হয় তাহলে পি অন চাপে আয়তন যদি ভি অন হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো পি অন ভি অন ইজ ইকুয়াল টু কে। কে অন কেন লিখছি না সেটা একটু পরে আমি আলোচনা করবো, একটু পরে ওয়েট। আর পি টু তাপমাত্রায় পি টু চাপে আয়তন যদি ভি টু হয় তাহলে সেক্ষেত্রে পি টু ভি টু ইজ ইকুয়াল টু কি হবে। এখন এই দুইটা কেন কে হচ্ছে, কে ওয়ান কে টু হবে তো, এরকম তো হওয়ার কথা ছিল, বাট হলো না কেন একটু দেখি চলো। মনে করো এই একটা পাত্র, তো এই পাত্রে গ্যাস আছে, হ্যাঁ এই পাত্রে গ্যাস আছে। তো মনে করো এর আয়তনটা 10 লিটার, এর উপরে 1 ATM চাপ প্রয়োগ করা হয়েছে, 1 ATM চাপে মনে করো আয়তনটা এত। এখন এখন এখানে পি আর ভি এর গুণফল কি হবে বলতো, 10 আর 1 যদি গুণ করো 10 10। এবার চাপটা যখন তুমি দ্বিগুণ করবা, চাপ বাড়ালেই তো আয়তন কমে যাবে, তাই না? কতটুকু কমবে সেটাই হচ্ছে এখানে বিষয়। তুমি চাপ যখন 2 ATM করেছো তখন এইটা কমে গিয়ে 5 লিটার হয়ে যাবে। কেন হবে, ওয়েট দেখো। এখন দেখো এদের পিভি এর গুণফলটা কত, 10। মানে চাপ তুমি যেভাবেই পরিবর্তন করো না কেন আয়তনটা এমন ভাবে পরিবর্তন হবে যেন ওই চাপ, পরিবর্তিত চাপ আর ওই আয়তন যেটা পরিবর্তন হলো আয়তনটা ওইটার গুণফল যেন ধ্রুবক থাকে। ওকে, এখানে 10, এও 10 বজায় রাখবে। তুমি ধরো এখন তুমি চাপ দিয়েছো ধরো 5 ATM, ধরো চাপ দিয়েছো কত এটিএম, 5 ATM চাপ দিয়েছো, 5 অ্যাটমসফিয়ার চাপ দিয়েছো, তখন আয়তনটা কিন্তু 2 লিটার হবে। কারণ ওই যে পিভি এর মানটা ধ্রুবক রাখা লাগবে তাদের, বুঝেছো? পিভি এর মানটা কি রাখা লাগবে, ধ্রুবক রাখা লাগবে। সে এখানেও দেখো পিভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 10। তার মানে চাপ তুমি যেভাবে পরিবর্তন করো আয়তনও ঠিক সেম ভাবে পরিবর্তন হবে, হয়ে পিভি এর মানটা ধ্রুবক করে দেবে। সেই জন্য এই পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু এদের মানও ধ্রুবক হয়। তো এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলতো, দুইটা যেহেতু কে, তাহলে আমরা লিখতে পারি না পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু, পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু লেখা যায়। এইটা হচ্ছে সূত্র, এটা আমাদের ম্যাথে কাজে লাগবে। ওকে, এখন আমরা বয়েলের সূত্রের গ্রাফ নিয়ে কথা বলবো। বয়েলের সূত্রের গ্রাফ নিয়ে কথা বলার আগে গ্রাফের কিছু মৌলিক বিষয় আছে সেইগুলো আমাদের জানতে হবে। ওকে, চলো দেখি আমরা গ্রাফ। যদি তুমি এইগুলো জানো এই গ্রাফের মৌলিক বিষয়গুলো, তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যে সকল গ্রাফগুলো আছে সেইগুলো সহজেই তুমি বুঝতে পারবা। যদি কোনো কিছুর সাথে সমানুপাতিক সম্পর্ক থাকে তাহলে তাদের গ্রাফটা হবে, এটা যদি এটা তো ওয়াই অক্ষই হয়, এটা এক্স অক্ষ, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে যদি কোনো কিছুর সাথে সমানুপাতিক সম্পর্কে থাকে। এবার যদি ব্যস্ত অনুপাত হয়, ধরো ওয়াই ব্যস্ত অনুপাতিক এক্স, তাহলে কি হবে, এর বরাবর এক্স আর এই বরাবর কি ওয়াই, তাহলে এই গ্রাফটা হবে অধিবৃত্তাকার। এরকম কেমন হবে, অধিবৃত্তাকার হবে। এখন যদি ওয়াই সমানুপাতিক এক্স প্লাস সি হয়, তাহলে তার লিখতে হবে এই বরাবর যদি এক্স হয় এই বরাবর যদি ওয়াই হয়, একটু উপর থেকে ওয়াই অক্ষের একটু উপর থেকে এরকম ভাবে শুরু হবে। এখন তারপরে যদি ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার হয়, তাহলে দেখো সূত্রটা কেমন হবে, এই বরাবর এক্স, এই বরাবর হচ্ছে ওয়াই, এই বরাবর এক্স, এই বরাবর হচ্ছে ওয়াই,
তাহলে মনে রাখবা যে যার সাথে স্কয়ার নেই তার দিকে এরকম ভাবে বেঁকে যাবে। বুঝা গেছে? যার সাথে স্কয়ার নেই তার দিকে বেঁকে যাবে। আবার যদি হয় ওয়াই স্কয়ার সমানুপাতিক এক্স, তাহলে এর লেখটা কেমন হবে? কার সাথে, মানে কার মাথায় স্কয়ার নেই? এই যে, তাহলে যার মাথায় স্কয়ার নেই তার দিকে বেঁকে গেল। তারপরে দেখো, তারপরে আমরা যদি তোমার ওয়াই সমানুপাতিক মাইনাস এক্স হয়, তখন তখনকার লেখাটা এমন হবে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এভাবে যাবে। ওকে, তাহলে এটা যদি ওয়াই সমানুপাতিক মাইনাস এক্স হয়, তাহলে কিন্তু এটা এভাবে যাবে। ক্লিয়ার? এখন এখন তোমাকে যদি বলি তুমি ওয়াই সমানুপাতিক 1/x এই লেখচিত্রটা আঁকো, এখানে দিলাম 1/x, এখানে ওয়াই, তাহলে এই লেখচিত্র কি হবে বলো? এই লেখচিত্রটা কি এরকম অধিবৃত্তাকার হবে, তাই তো? অধিবৃত্তাকার কি হবে? হবে না। কেন হবে না? তুমি এখানে লক্ষ্য করো তো, এখানে কি 1/x লিখিলে? শুধু না x লিখিলে, বাট এখানে কি লিখেছো 1/x, মানে এই সমানুপাতটাই তুমি লিখেছো, ব্যস্ত অনুপাত লেখনি। যদি ব্যস্ত অনুপাত লিখতে তাহলে শুধুমাত্র x লিখতে। এখানে যেমন ছিল ব্যস্ত অনুপাত, তুমি লিখেছো শুধু x, তার মানে এটাই ব্যস্ত অনুপাত লেখা, আর এইটা মানে সমানুপাতিক লেখা। তাহলে এইটা কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা। এটা মনে রাখবা। ওকে, অর্থাৎ তোমার ব্যস্ত আনুপাতিক, বাট তুমি লিখেছো সমানুপাতিক ভাবে, তাহলে কিন্তু মূলবিন্দু দিয়ে যাবে। এই লেখচিত্রটা খেয়াল করো তুমি, এইটা অথবা এইটার ক্ষেত্রে শুধু দেখো, আমি যদি এই একই লেখটা, এটা ওয়াই অক্ষ ঠিক আছে, এটা এক্স না দিয়ে এক্স স্কয়ার দিলাম, তার মানে ওয়াই এর সাথে এক্স স্কয়ার সমানুপাতিক, তাহলে সমানুপাতিক যদি হয় মূলবিন্দুতে যাবে এরকম। বাট একা লিখলে কিন্তু আবার এরকম হবে, বাট ওই টোটালটাই যেটা আছে সেটাই লিখলে মূলবিন্দুতে যাবে অলওয়েজ। বোঝা গেছে বিষয়টা? এখন দেখো, যদি ওয়াই সমান ধ্রুবক হয়, যে কোনো ধ্রুবক, মনে করো 3, 4 যা হয় হলো, তাহলে এই গ্রাফটা কেমন হবে? ওয়াই সমান ধ্রুবক, এটা কিন্তু ধ্রুবক, এটা ওয়াই অক্ষ, এটা কি এক্স অক্ষ। ওয়াই সমান ধ্রুবক যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের লেখতে হবে এরকম। তার মানে তুমি এক্স এর মান যতই চেঞ্জ করো, ওয়াই এর মান সর্বদা 3, মনে করো এখানে হলো 3, এই পর্যন্ত 3, তাহলে ওয়াই এর মান সর্বদা 3। এক্স এর মান তুমি যতই পরিবর্তন করো, ওয়াই এর মান সর্বদা 3ই থাকবে। ক্লিয়ার? এই লেখচিত্রের এই বিষয়টা তোমার মাথায় সেট করে রাখতে হবে, তবেই তুমি ফিজিক্সের, কেমিস্ট্রির যে কোনো গ্রাফ আসুক না কেন তুমি সহজেই পারবা, খুব সহজেই। চলো আমরা একটা গ্রাফ নির্ণয় করে দেখি। আমরা একটা সূত্র জানি, s ut প্লাস হাফ এটি স্কয়ার। তোমাকে এই সূত্র থেকে বলা হলো s বনাম t লেখো আঁকো, বা x বনাম t লেখচিত্র কোনটি তোমাকে বলা হলো। তাহলে স্থির অবস্থান থেকে যদি কোনো একটা বস্তু চলমান, মানে চলতে শুরু করে, তবে তার আদি ভেক্টর 0 হয়, তার মানে এইটার মান হয়ে যাবে 0। তাহলে s কি থাকবে বলো? হাফ এটি স্কয়ার। এখন মনে রাখবা যার ভিতরে সম্পর্ক নির্ণয় করতে বলবে, তারা বাদে বাকি যতটুকু থাকবে ততটুকু ধ্রুবক আমরা ধরে নেব। ততটুকুকে কি ধরবো আমরা? ধ্রুবক ধরবো, ধ্রুবক। তাহলে s এটা যদি ধ্রুবক হয় তাহলে কে টি স্কয়ার। তাহলে যার সাথে সম্পর্ক নির্ণয় করতে বলবে সেই দুইটা বাদে বাকি যারা থাকবে তাদেরকে ধ্রুবক ধরে নেবো আমরা। নিয়েছি, কে ধরে নিয়েছি। এখন দেখো, এই সমান সমান আর ধ্রুবক উঠাই দিয়ে একটা সমানুপাতিক চিহ্ন দেওয়া যায়। কি দেওয়া যায়? সমানুপাতিক চিহ্ন দেওয়া যায়। ওকে,
এখন দেখো আমরা কাকে কোন অক্ষে রাখবো, দুইটা তো অক্ষ, তাই না? এটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। এই দুইটার ভিতরে কাকে এক্স অক্ষে রাখবো আর কাকে ওয়াই অক্ষে রাখবো। একটা পরিবর্তন করলে আর একটা অটোমেটিক্যালি কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমরা এই যে সরণটা কার সাপেক্ষে হিসাব করি, সময়ের সাপেক্ষে। অর্থাৎ 10 সেকেন্ডে এত গেছে, 20 সেকেন্ডে এত গেছে, তাহলে কার সাপেক্ষে নির্ণয় করছি, সরণটা সময়ের সাপেক্ষে। তাহলে এই সময়টা হবে এক্স অক্ষ বরাবর। আর যার নির্ণয় করছি, যার সাপেক্ষে নির্ণয় করছি সেইটা হবে এক্স অক্ষ, আর যার নির্ণয় করছি সেটা হবে ওয়াই অক্ষ। ক্লিয়ার? অথবা আরেকটা মনে রাখতে পারো, এটা কিন্তু এস ভার্সেস টি গ্রাফ, অথবা এস বনাম টি গ্রাফ। তোমার প্রশ্নে বলে দেবে এস বনাম টি লেখচিত্র কোনটি। তাহলে বনাম কথাটা যদি থাকে, তাহলে বনামের পরে যে থাকবে সে হবে এক্স অক্ষ। বুঝা গেছে? বনামের পরে যে থাকবে সে হলো এক্স অক্ষ, আর যেটা আগে যে থাকবে সেটা হলো ওয়াই অক্ষ। ক্লিয়ার? শুধু মনে রাখবা কি বনামের পরেরটা হবে এক্স অক্ষ, এতটুকুই। এখন দেখো, আমরা একটু আগে একটা লেখচিত্র দেখেছিলাম, সেটা কেমন ছিল? সেটা এমন ছিল, এটা যদি ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার হয়, এটা ওয়াই অক্ষ হলে, এটা এক্স অক্ষ হলে এরকম হবে। দেখো তো এইটা আর এইটার ভিতরে কোনো তফাৎ আছে কিনা? কোনো তফাৎ আছে? কোনো তফাৎ আছে? দেখো তো। তাহলে যে একা, যার সাথে স্কোয়ার নেই, তার দিকে বেঁকে যাবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা গ্রাফই সমাধান করতে পারি। ওকে, এইভাবে আমরা প্রত্যেকটা গ্রাফই সমাধান করতে পারি। এখন আমরা এই বয়েলের গ্রাফগুলো দেখব। বয়েলের সূত্রে যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো দেখব। প্রথমে আমরা ভি ভার্সেস 1/p গ্রাফ দেখব। কি দেখবো? ভি ভার্সেস 1/p। তাহলে দেখো, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এই বরাবর ভি নেব, এই বরাবর পি নেব, 1/p নেব। ওকে, 1/p আমরা কিন্তু সমানুপাতিকটাই রেখেছি। দেখো আমরা কিন্তু আসলে বয়েলের সূত্রটা কি জানি, ভি সমানুপাতিক 1/p, তো 1/p কিন্তু রেখেছি। যেটা থাকবে সেটাই যদি রাখা হয়, তাহলে আমি বলেছি কি হবে, মূল বিন্দু দিয়ে যাবে। এটা মনে করো টি1 তাপমাত্রায়, কোন তাপমাত্রায়? টি1। এটা মনে করো টি2 তাপমাত্রায়, এটা মনে করো টি3 তাপমাত্রায়। তিনটা তাপমাত্রায় তিন রকম লেখ কিন্তু পাওয়া যাবে। তাপমাত্রা আমি চেঞ্জ করছি এখানে, তিন রকম তাপমাত্রায় তিনটা লেখ পাবো আমরা, এক কথায়। আর এখানে ডট ডট কেন দেওয়া হয়েছে? ডট ডট দেওয়া হয়েছে এই জন্যই, গ্যাসের আয়তন, চাপ তুমি যতই বাড়াও যতই বাড়াও যতই বাড়াও, গ্যাসের আয়তন কখনোই শূন্য হবে না, কখনোই হবে না। সেই জন্য এখানে ডট ডট চিহ্ন দেওয়া হয়। ওকে, এখন দেখো, এখন দেখো, আমরা যদি চাপটা স্থির বানাই দিই, চাপটা এভাবে স্থির বানাই দিলাম, মানে চাপ কিন্তু বাড়েনি। চাপ বাড়া মানে কি বোঝাচ্ছি? এইদিকে বাড়বে, এইদিকে বাড়বে, এদিকে বেড়েছে, দেখো তো, এদিকে কি বেড়েছে? একটাও বাড়েনি, সব একই, সব একই। এটা যদি 10 হয় তাহলে সব 10, এখানেও 10, এখানেও 10, এখানেও 10। চাপের কোনো পরিবর্তন হয়নি এখানে। ওকে, বাট আয়তনের দেখো পরিবর্তন আছে এখানে, দেখো। তাহলে তুমি একটু কমন সেন্স অ্যাপ্লাই করো। এখানে এই যে এখানে তিনটা মোট মানে আয়তন হবে, একটা এ আয়তন, একটা এ একটা আয়তন, একটা এ একটা আয়তন, মোট তিনটা আয়তন। এখন দেখো আমরা জানি যে আয়তনটা, এই আয়তনটা তাপমাত্রা সমানুপাতিক। কার সমানুপাতিক? তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যত, আয়তন যত বাড়বে তাপমাত্রাও তত বাড়বে, তাই না? এরকম বিষয়টা। অথবা তাপমাত্রা যত বাড়বে আয়তন তত বাড়বে, এরকম। তার মানে এখানে সব থেকে বেশি আয়তন যেখানে, তার যে তাপমাত্রা সেটা হচ্ছে বড় হবে, তারপরে এটা, তারপরে এটা। অর্থাৎ টি1 সব থেকে বড়, তারপরে টি2, তারপরে টি3। এটাই তো, সবচেয়ে সবচেয়ে আয়তন যেখানে বেশি সেখানে তাপমাত্রা বেশি, তারপরে এখানে, তারপরে এখানে।
এখন আমরা ভি ভার্সেস পি গ্রাফ আঁকবো। এর আগে সমানুপাতিক ভাবেই কিন্তু লিখিলাম, দেখো এক্স বরাবর কিন্তু আমরা সমানুপাতিক ভাবেই বসাইছি, বাট এখন এখন কিন্তু আমরা ওই সমানুপাতিক ভাবে বসাবো না, এই বরাবর পি বসাবো আর এই বরাবর ভি বসাবো, 1/p কিন্তু বসাইনি, তার মানে ব্যস্তানুপাতিক ভাবেই কিন্তু বসাইছি। আগে কিন্তু বসাইলাম সমানুপাতিক ভাবে, ভি এর সাথে 1/p সমানুপাতিক, 1/p সমানুপাতিক, বাট পি ব্যস্তানুপাতিক। তাই দেখো পি লিখেছি মানে কি, পি ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? ব্যস্তানুপাতিক যদি হয় তাহলে যে গ্রাফটা সেটা কেমন হয়, অধিবৃত্তাকার। এটা মনে করো T1 তাপমাত্রায়, এটা মনে করো T2 তাপমাত্রায়, T1 T2 T3 তাপমাত্রায়, তিনটা তাপমাত্রায় তিনটা গ্রাফ পাওয়া গেল। এখন তুমি যদি চাপটা স্থির করে দাও, এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে সব বিন্দুতে চাপটা কি, সব বিন্দুতে চাপটা হচ্ছে সমান। এখন চাপ যদি সমান হয়, চাপ যদি সমান হয়, ভি এর সাথে টি কি সম্পর্কে আছে, সমানুপাতিক। তাহলে দেখো এখানে কার ভি সব থেকে বেশি বলো, কোন বিন্দু, এই বিন্দুর ভি সব থেকে বেশি না, দেখো এই বরাবর সব থেকে ভি বেশি, তারপরে এইটা, তারপরে এইটা, সব থেকে বড় এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে ভি যদি বড় হয়, তাপমাত্রা যার ভি বড় তার তাপমাত্রা বড়, তাহলে T3 বড় হবে কার থেকে, T2 এর থেকে, তার থেকে বড়, তার থেকে ছোট কে, মানে সব থেকে বড় T3, তারপরে T2, তারপরে T1। ক্লিয়ার ব্যাপারটা? আর একটা গ্রাফ আঁকবো, সেটা হচ্ছে পিভি বনাম পিভি ভার্সেস পিভি ভার্সেস পি, পিভি ভার্সেস পি। দেখো এটা হলো পিভি আর এটা হচ্ছে পি। এর লেখচিত্রটা, এর লেখচিত্রটা ওই যে ধ্রুবক জাতি হবে, কেমন, এই যে পিভি ইজিক্যাল টু ধ্রুবক, ধ্রুবক একটু আগে করছিলাম, ওয়াই ইজিক্যাল টু ধ্রুবক বা 3, এইটা যে লেখচিত্র আঁকিলাম এটা কি তার মতো নয়, একটু ভাবো তো, এটা কি তার মতো নয়? পিভি ইজিক্যাল টু ধ্রুবক, পিভি ইজিক্যাল টু ধ্রুবক হলে আমরা একটু আগে কি লিখছিলাম, এরকম হবে লেখচিত্রগুলো, তার মানে পিভি স্থির থাকবে। এটা কিন্তু T3 T1 T2 T1, মানে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন তো লেখ পাওয়া যাবে, সেই জন্য। এখন দেখো পিভি এর মানটা কিন্তু ধ্রুবক, আমরা একটু আগে বুঝালাম, কি বুঝালাম, যে আয়তন যদি 10 লিটার হয়, তাকে যদি 1 এটিএম চাপ প্রয়োগ করো, তাহলে পিভি ইজিক্যাল টু কত হয়, 10। আবার তুমি যদি চাপটা 2 এটিএম বানিয়ে দাও, তাহলে আয়তনটা এমন ভাবে পরিবর্তন হবে, এমন ভাবে পরিবর্তন হবে যেন পিভি ইজিক্যাল টু 10ই হয়। কত হওয়া লাগবে, 10। তাহলে এর সাথে কত গুণ করলে 10 হবে, 5। তার মানে আয়তন 5 হয়ে যাবে। বাট পিভি এর মানটা তো সেম থাকছে, তুমি চাপ 1 থেকে 2 করেছো, বাট পিভি এর মানটা কি, 10। তুমি চাপ চাপ 2 থেকে যদি 5 করো, সাপোজ 5 এটিএম করো, 2 থেকে 5 এটিএম যদি করো, তাহলে আয়তনটা কত হবে বলো তো, 10 থাকা লাগবে। তো 10 থাকতে হলে কি 2 হতে হবে। দেখো তো চাপ তুমি পরিবর্তন করেছো 5, বাট আয়তনটা হয়ে গেছে কিন্তু 2, 2 হয়ে দেখো পিভি এর মানটা সেম রেখেছে। তো মান যদি সেম থাকে সরলরেখাই তো হবে, পিভি এর ঊর্ধ্ব এরকম যদি বাড়তো কমতো তাহলে এরকম হতো, এরকম হতো, বাড়িনি কমেওনি, স্ট্রেট লাইন। এবার দেখো আমরা চাপকে স্থির বানিয়ে দিলাম, চাপকে কি বানিয়ে দিয়েছি, স্থির। এখন পিভি এর সাথে টি এর সম্পর্কটা কি সেটা দেখি আমরা, পিভি এর সাথে টি। দেখো আমরা পরে দেখবো, ঠিক আছে, তিনটা সূত্র, মানে বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো, এই তিনজনের সূত্র যখন একত্রিত করব, তখন আমাদের একটা আদর্শ গ্যাসের সূত্র বেরোবে, সেটা হচ্ছে পিভি ইজিক্যাল টু এন আর টি।
তাহলে পিভি এর সাথে টি কি সম্পর্কে আছে? দুটোটাই উপরে মানে সমানুপাতিক। পিভি ইজ ইকুয়াল টু পিভি সমানুপাতিক টি। তাহলে পিভি যার বড় তাপমাত্রা তার বড়, পিভি যার ছোট তাপমাত্রা তার ছোট। সহজ হিসাব। তাহলে তাহলে এখানে টি3 সব থেকে বড়, তাই তো? কারণ এর পিভি সব থেকে বড়। তারপরে টি2, তারপরে টি1। সহজ হিসাব। ক্লিয়ার? দেখো, তাপমাত্রা যত উচ্চ হবে, তাপমাত্রা যত উচ্চ হবে পদার্থের যে অণুগুলো পদার্থ গঠনের ক্ষেত্রে, ওই যে গ্যাসীয় পদার্থের, মনে করে এই পাত্র, হ্যাঁ, এই পাত্রে তাপমাত্রা যত বেশি হবে এর যে কণাগুলো এদের মধ্যে আন্তঃআণবিক শক্তি তত কি হবে? আন্তঃআণবিক শক্তি তত কমে যাবে। কেন কমবে? কারণ তারা যদি আয়তন বাড়ে তাদের ছুটোছুটিটা বাড়বে। আয়তনটা বাড়লে কি হবে? ছুটোছুটিটা বাড়বে এবং দূরে দূরে থাকবে। ওকে, কি হবে? দূরে দূরে থাকবে। আমরা কি জানি যে যখন তাপমাত্রা বাড়াবো আয়তনটা বাড়বে। আর আয়তন যদি বাড়ে, মনে করো 10টা অণুর জন্য এতটুকু পাত্র ছিল, এবং আয়তনটা যখন বাড়াবা 10টা অণুর জন্য এতটুকু জায়গা হয়ে গেছে। তাহলে কি হবে? তারা কি দূরে দূরে থাকবে, দূরে দূরে থাকবে। ফলে তাদের ভিতরে আকর্ষণ কম হবে। ফলে কি হবে? তাদের ভিতরে আকর্ষণ কম হবে। আর আকর্ষণ যদি কম হয়, তারা তরল বা কঠিন পদার্থে পরিণত হবে না। আকর্ষণ যদি থাকে, তাপমাত্রা যখন তুমি কমায় দিবা, আয়তনটা কি হবে? কমে যাবে। আর আয়তন কমে গেলে পদার্থগুলো আস্তে 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 একত্রে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে তখন তখন ওই গ্যাস তরল অথবা কঠিনে পরিণত হবে। বাট বয়েলের সূত্র তো তোমার গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। বয়েলের সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। সেই জন্য এই যে নিম্ন তাপমাত্রায় এর সূত্রটা খাটে না, বয়েলের সূত্রটা খাটে না। একটু দেখো, তাপমাত্রা যদি উচ্চ হয়, টেম্পারেচার যদি উচ্চ হয়, তাহলে কি হয় বলতো? তাহলে কণাগুলো দূরে দূরে থাকে, দূরে দূরে। তাপমাত্রা উচ্চ হলে আয়তন, আমরা লিখি আয়তন বাড়ায়, আয়তন বেশি থাকে। তাপমাত্রা উচ্চ মানে কি? আয়তন বেশি। আর আয়তন বেশি মানে কি? কণাগুলো দূরে দূরে থাকবে, তাই তো? কণাগুলো দূরে দূরে থাকবে, দূরে দূরে। কণাগুলো দূরে দূরে থাকলে কি হবে? কণাগুলো দূরে দূরে থাকলে তাদের ভিতরে আণবিক আকর্ষণ বল কম হবে। আর আণবিক আকর্ষণ বল কম হলে তারা কি হবে? কাছাকাছি আসবে না, কাছাকাছি আসবে না, আসবে না। ওকে, কাছাকাছি আসবে না। ফলে কি? ফলে তারা একত্রিত হবে না, তারা একত্রিত হবে না। ফলে কি বলতো? ফলে তরল তরল বা কঠিনে পরিণত হবে না, কঠিনে পরিণত হবে না। তাহলে কঠিনে বা তরলে পরিণত না হওয়া মানে কি? গ্যাসীয় থাকা। আর গ্যাসীয় থাকলে তখনই আমাদের আহ কার সূত্রে খাটবে? বয়েলের সূত্রে খাটবে। নিম্ন তাপমাত্রায় ঠিক এর উল্টোটা। তাপমাত্রা নিম্ন হলে কি হবে? আয়তন কমে যাবে, কণাগুলো কাছাকাছি আসবে, আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হবে। ফলে তারা কাছাকাছি আসবে। কাছাকাছি আসার পরে তারা কি হবে? একত্রিত হবে। একত্রিত হয়ে কি হবে? তরল অথবা কঠিনে পরিণত হবে। কিসে পরিণত হবে? তরল অথবা কঠিনে পরিণত হবে। আর তরলে বা কঠিনে পরিণত হওয়া মানেই কি? সে আর গ্যাস থাকে না। আর গ্যাস না থাকলে কি? বয়েলের সূত্র খাটবে না। বোঝা গেল? এখন দেখো, নিম্ন চাপের ক্ষেত্রে কি হয়? নিম্ন চাপ, হ্যাঁ, চাপ যদি নিম্ন হয়, মনে করো এইটা পাত্র,
এই পাত্রে তুমি চাপ নিম্ন, মানে চাপ কিন্তু বাড়াওনি, চাপ বাড়ালে কি আয়তন কমে আসবে, চাপ বাড়ালে কি আয়তন কমে আসবে। চাপ নিম্ন মানে কি, চাপ নিম্ন মানে কি আয়তন বেশি, আয়তন বেশি। আর চাপ উচ্চ মানে কি বলো, চাপ উচ্চ মানে কি আয়তন কম, চাপ বাড়ালে আয়তনটা কমে আসবে। আর চাপ নিম্ন মানে কি আয়তনটা বেশি। আয়তন বেশি মানে কি কণাগুলো দূরে দূরে থাকবে, কণাগুলো দূরে দূরে থাকবে। ওকে, আর কণাগুলো দূরে থাকা মানে কি, তাদের ভিতরে আন্তঃআণবিক শক্তি, আন্ত আণবিক যে বল, সেটা বলটা কম হবে বা থাকবেই না, থাকবে না। আর যদি আন্তঃআণবিক বল না থাকে তাহলে তারা কাছাকাছি আসবে না, কাছাকাছি আসবে না। আর কাছাকাছি না আসলে তারা একত্রিত হবে না, একত্রিত হবে না, হবে না। আর একত্রিত না হলে তরল বা কঠিনে পরিণত হবে না, পরিণত হবে না। তাহলে তরল বা কঠিনে পরিণত না হলে সে কিসে থাকবে, গ্যাসে থাকবে। আর গ্যাসে থাকলেই কি বয়লের সূত্র কাজে লাগবে। ওকে, কারণ বয়লের সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। নো, তরল আর কঠিনের ক্ষেত্রে বয়লের সূত্র কিন্তু প্রযোজ্য নয়। বয়লের সূত্র প্রযোজ্য হচ্ছে শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। সেই জন্য নিম্ন চাপে আর উচ্চ তাপমাত্রায় বয়লের সূত্র প্রযোজ্য। আর নিম্ন তাপমাত্রা আর উচ্চ চাপে কিন্তু বয়লের সূত্র প্রযোজ্য হবে না, কখনোই হবে না। তুমি যদি চাপ বাড়াই দাও, এখন যদি এই চাপটা উচ্চ করে দাও, তাহলে উল্টা হবে, আয়তন কমে যাবে, কণাগুলো কাছাকাছি আসবে, আন্তঃআণবিক বল থাকবে না, কাছাকাছি আসবে। কাছাকাছি আসবে মানে কি একত্রিত হবে, একত্রিত হবে মানে কি তরল আর কঠিনে পরিণত হবে। আর তাহলে তরল আর কঠিনে পরিণত হওয়া মানে কি সে গ্যাস থাকলে না। আর গ্যাস যদি নাই থাকে তাহলে বয়লের সূত্র খাটবে না। এবার দেখো, বেলুন আকাশে উড়ে কোথায় যায়, বেলুন আকাশে উড়ে কোথায় যায়, আমরা এটা নিয়ে এখন কথা বলবো। বেলুন আকাশে উড়ে কোথায় যায়, বেলুন উড়তে উড়তে কোথায় যায়, হ্যাঁ, উড়তে উড়তে কোথায় যায়। দেখো, আমরা জানি কিন্তু যে পৃথিবী থেকে যত উপরের দিকে যাওয়া হবে, যত উপরের দিকে যাওয়া হবে তত কি হবে বলতো, পৃথিবী থেকে যত উপরের দিকে যাওয়া হবে তত বায়ুর পরিমাণ বা বায়ুর যে চাপ, বায়ুর যে চাপ সেটা কি হবে, হ্রাস পাবে। চাপটা কি হয়, হ্রাস পায়। যত আমি উপরের দিকে যাব চাপটা তত হ্রাস পাবে। এখন বেলুনটা মনে করো এখানে ছিল এতটুকু, হ্যাঁ, এবারে এ যখন একটু দূরে উঠবে তখন এর আয়তনটা আরো বড় হবে। ওকে, এটা একটু ছোট করে দিই। যখন আরো উপরে উঠবে তখন আয়তন আরো বড় হবে, যখন আরো উঠবে তখন আয়তন আরো বড় হবে। এবার শেষ পর্যন্ত দেখা যাবে এই বেলুনের যে প্রসারণ ক্ষমতা, সেই প্রসারণ ক্ষমতা আর নেই, লিমিট একেবারে শেষ হয়ে গেছে। এখন কি হবে, এখন যখন আর বাড়তে পারবে না তখন ফেটে যাবে। বোঝেনি ব্যাপারটা, যখন আর বাড়তে পারবে না তখন কি হবে, ফেটে যাবে। তাহলে কিন্তু কি হবে বলতো, উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুচাপ কি হয়, কমে। আর বায়ুচাপ যখন কমে যায়, বায়ুচাপ যখন কমে যায়, বায়ুচাপ যখন কমে যাবে আয়তনটা তখন বাড়বে, আয়তনটা তখন কি হবে, বাড়বে। এখন বাড়তে থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এক পর্যায়ে কি বেলুনের প্রসারণ ক্ষমতা, প্রসারণ ক্ষমতা শেষ হয়ে যাবে, বেলুনের প্রসারণ ক্ষমতা শেষ হবে।
প্রসারণ ক্ষমতা যদি শেষ হয়ে যায় তাহলে তো ওর বায়ুর কাজ তো বাড়া, আয়তন বাড়ানো, ফেটে যাবে, ফেটে যাবে, বেলুন ফেটে যাবে। কেন এমনটা হয়, এটা প্রশ্ন না? দেখো, এই বেলুনটাই মনে করো বাতাস আছে, আর এই চারিদিকে কম বাতাস আছে, কম বাতাস। তো কি করবে, বেশি বাতাসের স্থান থেকে বায়ুর ধর্মই কি, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে দেওয়া। সেই জন্য এই কম ঘনত্বের দিকে যেতে চাবে, সেই জন্য আসলে চারিদিকে এরকম ভাবে প্রসারিত হতে থাকবে। ওকে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে যেতে থাকবে, সেই জন্যই আসলে মূলত প্রসারিত হয়, শেষ পর্যন্ত ফেটে যায়, ফেটে গিয়ে বায়ু ছড়ায় যায়। ক্লিয়ার? আর বেলুনটা নিচে পড়ে যায়, ফেটে কি করবে, ও নিচে পড়ে যায়। ক্লিয়ার? এখন দেখো, ঘনত্বের সাথে চাপের আর আয়তনের সম্পর্ক আছে। ঘনত্বের সাথে চাপ, ঘনত্ব 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 যদি বাড়াও, ঘনত্ব যদি বাড়াও, সরি ঘনত্ব না, মনে করো চাপ যদি বাড়াও, চাপ, হ্যাঁ, চাপ যদি বাড়াই দাও, ঘনত্ব কি হবে বলো তো? ঘনত্ব বাড়বে না কমবে, বলো? ঘনত্ব বাড়বে না। মনে করো এই বেলুনটা এই গ্যাস ছিল এরকম 10টা মতো ছিল। এখন তুমি যখন চাপ দিয়েছো তখন গ্যাসের বেলুনটা এতটুকু হয়ে গেছে। তাহলে আগে কিন্তু ফাঁকা ফাঁকা ছিল, আর এখন কম জায়গার কারণে তারা কিন্তু আর ফাঁকা ফাঁকা থাকবে না, তারা কিন্তু ঘন হয়ে যাবে। এইভাবে কি হয়ে যাবে, ঘন হয়ে যাবে। চাপ যখন দিয়েছো তখন কি ঘন হয়ে গেছে। তাহলে তাহলে চাপ বাড়ার সাথে সাথে ঘনত্বটাও বাড়তে থাকে। তাহলে আমরা লিখতে পারি না পি সমানুপাতিক ডি, এখানে ডিটা হচ্ছে ঘনত্ব, ডিটা কি, ঘনত্ব। এখন দেখো, আমরা যদি এটা একটা সমীকরণে দাঁড় করাতে চাই, তাহলে পি সমান, সমানুপাতিক উঠাই দিয়ে সমান সমান একটা ধ্রুবক ডি। তো পি অন চাপের জন্য কি হবে বলতো, কে ডি অন। আর পি2 চাপের জন্য কি হবে, তো কে ডি2। এই দুইটা যদি এইটা যদি আমরা একটা সূত্রে দাঁড় করাই, এটা যদি 1 নম্বর দিই, এটা যদি 2 নম্বর দিই, তো 1 আর 2 যদি ভাগ করো, তাহলে পি1 ভাগ পি2 সমান কে ডি1 ডিভাইড বাই কে ডি2 এমন হবে। এখন কে কে কি কেটে যাবে, তাহলে থাকবে কি আসলে পি1 ভি1 ইজ ইকুয়াল টু ডি1 ভাগ ডি2। ক্লিয়ার? এটাও কিন্তু একটা সূত্র, এটা কাজে লাগবে। এবার চলো দেখি আয়তনের সাথে ঘনত্বের সম্পর্কটা কেমন। আচ্ছা, তুমি যদি আয়তনটা বাড়িয়ে দাও, আয়তন মনে করো এতটুকু ছিল, তো এখানে গ্যাসের অণুগুলো ছিল, এখন আয়তনটা তুমি যদি বাড়িয়ে দাও এইভাবে সাপোজ, তাহলে গ্যাসের যে কণাগুলো সেগুলো কি দূরে দূরে থাকবে না কাছে আসবে? দূরে দূরে থাকবে। এখানে যতটা ঘন ছিল এখানে কি ততটা ঘন থাকবে? এখানে যে কয়টা, এখানে মনে করো 10টা ছিল, ওই 10টা এখানে ছেড়ে দেওয়া হলো, গ্যাসের অণুগুলো কিন্তু সেম, ওই 10টা এখানে ছেড়ে দেওয়া হলো, তাহলে এই 10টা কি ফাঁকাফাঁকি ভাবে থাকবে না এই ঘনভাবে থাকবে? অবশ্যই ফাঁকাভাবে থাকবে এদের থেকে। তাহলে আয়তন তুমি যখন বাড়িয়ে দিয়েছো তখন ঘনত্বটা কমে গেছে, আয়তন যখন কম ছিল তখন ঘনত্ব বেশি ছিল, আয়তন যখন বাড়িয়ে দিয়েছো তখন কি ঘনত্ব কমে গেছে। তার মানে একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে, একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে। তাহলে ভি ভি যদি বাড়াও ভি যদি বাড়াও তাহলে ডি অটোমেটিক্যালি কমে যাচ্ছে। একটা বাড়লে আরেকটা কমলে এটা কিসের সম্পর্কে, এটা কি বলা হয়, এটা ব্যস্ত অনুপাতিক বলা হয়। মানে ভি সমানুপাতিক 1/d। 1/d কেন, কারণ ব্যস্ত অনুপাতিক, তাই সমানুপাতিক হলে শুধু ঠিক লিখতাম, ব্যস্ত আনুপাতিক বলেই 1/d লিখেছি। ওকে, এখান থেকে একটা সূত্র আমরা দাঁড় করাতে পারি, সেটা আমরা দেখি। চলো এই সমান সমান তুলে দেবো, হ্যাঁ, তাহলে ভি সমানুপাতিক তুলে দেবো, সমানুপাতিক তুলে দিয়ে সমান সমান একটা ধ্রুবক দিতে দিলাম 1/d। তাহলে এখানে আর গুণ করো ভি, অথবা আর গুণ করতে হবে না, এখানে দেখো ভি, আমরা যদি ভি1 আয়তনের ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে ভি1 আয়তনের ক্ষেত্রে আয়তনটা হবে কে ইন্টু 1/d1, তাই তো?
আর যদি V2 এটা V1 আয়তনের ক্ষেত্রে, আর যদি V2 আয়তনটা V2 করি তাহলে সেক্ষেত্রে হবে V2 সমান K1/D2 এরকম। এখন দেখো আমরা যদি এটা 1 নম্বর সমীকরণ দিই, এটা 2 নম্বর সমীকরণ দিই, 1 আর 2 যদি তুমি ভাগ করে দাও, 1 আর 2 যদি তুমি ভাগ করো তাহলে কি হবে বলো তো? V1 ভাগ V2 V1 ভাগ V2 সমান K1 ভাগ D1 K1 ভাগ D2 K1 ভাগ D1 K1 ভাগ D2। তো এইটা আর এটা কাটা। এখন এই ভাগটা যদি তুমি গুণ দিয়ে উল্টে দাও, এখানে যা তাই, হ্যাঁ, 1 ভাগ D1 আর এই ভাগটা আমি গুণ দিয়ে উল্টে দিলাম, তাহলে D2 উপরে যাবে আর 1 নিচে আসবে। এখন এটা সমান কি আছে? D2 আর 1 গুণ করলে D2 নিচে D1 এর সাথে 1 গুণ করলে D1 কে D1 আর এখানে থাকছে V1 ভাগ V2। তাহলে এইটাও কিন্তু একটা সূত্র।